পরপর আরো 3টি মামলা আসছে, যার মাধ্যমে তারা চাইবে আগামী ডিসেম্বর অর্থাৎ তড়িঘড়ি করে নিজেদের মতো করে তারা বিচার করে কিছু মানুষকে ফাঁসিতে ঝোলানোর অন্তত হুকুমটা তারা দিয়ে যেতে চায়। পরিস্থিতিটা কিরকম দেখছেন? আসলেই কি এই সেনা কর্মকর্তাদেরকে ফাঁসিতে লটকানোর একটা পায়তারা করছে ইউনূস সরকার? ধন্যবাদ আপনাকে, দর্শকদের শুভেচ্ছা। আপনি জানেন যে আপনি তো শুরু করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নিয়ে। আসলে সারা বাংলাদেশই একটা জেলখানার মতো অবস্থা হয়ে গেছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দল, যার কমপক্ষে 40 ভাগেরও বেশি সমর্থন রয়েছে, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে কষ্টে রেখে এবং তাদেরকে ঘর হারা করে, বাড়ি হারা করে, অনেকেকে দেশান্তরী করে দেশে একটা ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তলানিতে বিচার ব্যবস্থার উপর আমার মনে হয় 18 কোটি 19 কোটি মানুষের উপর শুধু সরকারি কয়েকজনের ছাড়া আর কারো আস্থা আছে বলে আমার বিশ্বাস হয় না। সেই অবস্থাতে নতুন করে যে সরকার সাংবিধানিকভাবে বৈধ নয়, যে সরকারের জনগণের ভোটে নির্বাচিত নয়, সেই সরকার আইন পরিবর্তন করে নির্বাহী আদেশের মাধ্যমে বিভিন্ন এই যে আইসিটি মামলা, আইসিটি যে কোর্টের কথা বলছেন, ট্রাইব্যুনালের কথা বলছেন, সেই ট্রাইব্যুনালটিতে বলা হয়েছে যাদের নাম অভিযোগনামায় আসবে তারা নির্বাচন করতে পারবেন না। গণতন্ত্র অধিকার হননের জন্য এই সরকার যা করছে তা আসলে এক কথায় অভাবনীয়। বাংলাদেশের কোনো মানুষ আসলে এই ধরনের ভাবেনি, এবং যারা আজকে দায়িত্বে আছে তাদের জনসমর্থন না থাকার কারণে এবং ভবিষ্যতেও তাদের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক থাকবে না, তারা জেনেই এই ঘটনাগুলো ঘটাচ্ছেন শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচানোর জন্য। অতি সম্প্রতি যে ঘটনাটির কথা আপনি বললেন, তাতে যদি দেখে থাকেন 30 জনের মধ্যে 23 জন হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত। তারা সরকারি চাকরিতে কর্মরত ছিলেন এবং তারা তাদের সেই দায়িত্বটি পালন করেছেন। এখন আইসিটি কোর্টে আমার তো ধারণা সর্বনিম্ন শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কারণ যাদেরকেই নিয়ে আসা হচ্ছে তাদের নাম যেহেতু অভিযোগপত্রে আসলেই তারা সমস্ত নাগরিক অধিকার, বিশেষ করে ভোট অংশগ্রহণ করার অধিকার হারাবেন এবং চাকরি বাকরি তো থাকবে না, সেটা তো আসলে চিন্তার মধ্যে আসে না। সুতরাং সর্বনিম্ন শাস্তি সম্ভবত ফাঁসি, সেটাই করার জন্য অফিসারদের উপর এই মামলাটি দায়ের করা হয়েছে। শুধু তাই না, পরপর আরো 3টি মামলা আসছে, যার মাধ্যমে তারা চাইবে আগামী ডিসেম্বর অর্থাৎ তড়িঘড়ি করে নিজেদের মতো করে তারা বিচার করে কিছু মানুষকে ফাঁসিতে ঝোলানোর অন্তত হুকুমটা তারা দিয়ে যেতে চায়। কিন্তু এর যে কি ভয়াবহ পরিণতি তারা নিজেরাও আসলে বুঝতে পারছে না। ক্ষমতায় থাকলে সারা দেশে কি ঘটছে সেটা বুঝতে পারাটা খুব কঠিন হয়ে যায়। তবে এখনো যদি তাদের বোধোদয় না হয়, তাহলে তাদের পতন যে দ্রুত শুরু হয়েছে আরো দ্রুততর পতন হবে এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ তবুও জেলে যাক, ঘরবাড়ি ছাড়া হোক, দেশান্তরী হোক, কোনোভাবে টিকে আছে এখন পর্যন্ত, তাদের দেশ ছাড়ারও কোনো অবস্থা থাকবে না। আর ডক্টর ইউনূস, আপনি একটি কথা বলছেন সরকারি সফরে। ইউনূস এই দিয়ে সম্ভবত 15টি সফর করতে যাচ্ছেন। সেই 15টির মধ্যে মালয়েশিয়া বাদ দিয়ে কোনোটি সরকারি সফর না। আপনি যদি আজকেরটি দেখে থাকেন, যেটি রোমের কথা আপনি বলছেন, এটা সম্ভবত ফুড প্রোগ্রাম, ইন্টারন্যাশনাল ফুড অর্গানাইজেশনের যে আছে সেই তার আমন্ত্রণে একটি সভায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। এটা কিভাবে সরকারি সফর হয়? কোন রাষ্ট্রপ্রধান দেখা করবে? কোন রাষ্ট্রপ্রধান তাকে আমন্ত্রণ জানিয়েছে? কোন দেশ তাকে আমন্ত্রণ জানিয়েছে? না। সরকারি টাকা খরচ করে সে তার রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করার চেষ্টা করছে, তার ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে। আমেরিকায় গেলেন কোন রাষ্ট্রপ্রধান না, ইউনাইটেড নেশনসের প্রোগ্রামে গেছে, স্টারলিংক এর সাথে কানেকশন করলো, গ্রামীণ ব্যাংকের সাথে স্টারলিংক এর ব্যবসাটা বাড়িয়ে নিল, নিজের গ্রামীণ ফোনের সাথে কানেকশনটা করিয়ে দিল। ইংল্যান্ডে আসলো, তারেক জিয়ার সাথে বসে একটা নেগোসিয়েশন আসার চেষ্টা করলো। আমেরিকাতে এবার গেল, 3 পার্টির 6 জনকে নিয়ে গেল, কোনোভাবে সিট ভাগাভাগি করে একটা সমঝোতায় এসে কিভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়। এইটা হচ্ছে একটা ডক্টর ইউনূস, লোভী এবং সত্যিকার অর্থে এত মেরুদণ্ডহীন মানুষ। তার সম্বন্ধে যে বাংলাদেশের মানুষের যে ধারণা ছিল সেটি পরিবর্তন করার জন্য ডক্টর ইউনূসই যথেষ্ট, আর কাউকে লাগবে না। সুতরাং আমরা মনে করি রোমে কিংবা যে শপথগুলো করেছে কোনটি সরকারি সফর না, এটা আপনি সুস্পষ্ট, এবং এর মাধ্যমে তিনি তার লিয়াজও বাড়ানোর জন্য যাচ্ছেন। কিন্তু সারা পৃথিবীতে এখন আসলে মানুষ জেনে গেছে, বুঝে গেছে, তার বন্ধুরাও তার সাথে দেখা করছে না।
এবং তার যে আন্তর্জাতিক পর্যায়ে একটা বিরাট একটা ইমেজ ছিল, সেই ইমেজে কিন্তু বড় ধরনের একটা চির ধরেছে, ডেন্ট পড়েছে, এবং এটা সে কখনো উঠে আসতে পারবে না। জি, আমরা এই ইটালির সফর নিয়ে আরেকটু আলোচনা করব পরে। সুশান্ত দাশগুপ্ত, আমরা শুনতে পাচ্ছি যে এই সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করে একটা মিলিশিয়া বাহিনী গঠনেরও নাকি কথাবার্তা হচ্ছে। আপনারা কিছু জানেন নাকি এই বিষয়ে? আহ, প্রথমে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এই যে জিনিসটা বললেন যে মিলিশিয়া বাহিনী গঠন করার প্রক্রিয়া, আসলে তো বাংলাদেশে তো মিলিশিয়া বাহিনী আছেই একটা, ঠিক না? তো আছে বলতে আপনি 5ই আগস্টের আগের 2 মাস যদি দেখেন এবং পরবর্তী 12 মাস, 13, 14 মাস যদি দেখেন, বাংলাদেশটা তো এখন আসলে এই দিন আমাদের যে তথাকথিত সেনাবাহিনী আছে, তথাকথিত সেনাবাহিনী তো শুধুমাত্র নামই আছে। মূলত দেশ কিন্তু পরিচালিত হচ্ছে আপনার এই দেন হিজবুতি বলেন আর জামাতি বলেন আর এনসিপি বলেন, তাদের সমন্বিত ক্যাডার বাহিনী তো দেশ চালাচ্ছে। তাদের হাতেই তো আপনার আইন শৃঙ্খলা কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু তারাই কিন্তু নিয়ন্ত্রণ করছে বাংলাদেশে। তো আমি বলবো যে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন যে মিলিশিয়া বাহিনী গঠনের প্রক্রিয়া, আমি বলবো যে বাংলাদেশ তো এদের পরিচালিত মিলিশিয়াদের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। মানে বাংলাদেশ অলরেডি এই যে হিজবুতি মিলিশিয়া বা এনসিপি মিলিশিয়াদের মাধ্যমেই দেশ পরিচালিত হচ্ছে। মানে দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। সো আপনি এটার ক্ষুধার দোকান নাই যে মিলিশিয়া হবে কিনা, এটা আছেই অলরেডি। তো আমি এইভাবেই আপনাকে এই রেসপন্সটা করতে চাই আর কি, যে ইজ জি, অলরেডি দেয়ার। জি। আর এমনিতে সেনাবাহিনীর মানে এতজন সেনা সদস্যের বিরুদ্ধে যে আইসিটি অ্যাক্টে মামলা হয়েছে, আ এর ফলে এর মানে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি? আমরা যেমন গতকাল নাকি সেনাবাহিনীতে মানে ক্যান্টনমেন্টে বৈঠক হয়েছে। আগামী রোববার একটা বৈঠক হওয়ার কথা আছে। মানে প্রতিক্রিয়াগুলো কি হতে পারে? আমি একটা জিনিস বলি দেখেন, আপনি যদি গত গত 14 মাসের প্রতিক্রিয়াগুলা দেখেন সেনাবাহিনীর তরফ থেকে, সেনাবাহিনীর প্রধান একবার কি বললেন? যে ওরা বাচ্চা ছেলে, ওরা কিছু বুঝে না। হ্যাঁ? তো কিন্তু ওরা তো আসলে ওরা না। মানে এই বাচ্চা ছেলেদেরকে কে পরিচালিত করছে এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এদের পেছনে আছে আপনার পাকিস্তান, এদের পেছনে আছে আইএসআই এবং তাদের মাধ্যমেই কিন্তু দেশ পরিচালিত হচ্ছে। তো আপনি যেটা বললেন প্রতিক্রিয়ায় তো সেনাবাহিনী এই যে আমি আবার আমার আগের কথাতে মানে ফিরে যেতে চাই যে আ এ এ এইটা আসলে এদের এ এই সেনাবাহিনী তো তাদের প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয়েছে। মানে কি আমি যেটা বলি প্রত্যাশিত প্রতিক্রিয়া যেটাকে বলা যায়। উনারা তো সবসময় বলছেন এরা বাচ্চা ছেলে কিছু বুঝে না। তো এখন তারা এসে বলছে আজকে দেখলাম আজকে না কালকে যেমন নাহিদ বলছে যে এদেরকে গ্রেপ্তার করা হোক দ্রুত। তো আমার তো মনে হচ্ছে ফাঁসিতে ঝুলা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে এদের প্রতিক্রিয়াটা আসলে কি। মানে যেদিন অরিজিনালি মানে কোন জেনারেলের বিরুদ্ধে বা লেফটেন্যান্ট জেনারেলের বিরুদ্ধে বা মেজর জেনারেলের বিরুদ্ধে ফাঁসির রায় হবে, ওইদিন হয়তো উনারা প্রতিক্রিয়া করতে পারে কিনা মানে এক্সপেক্টেড প্রতিক্রিয়া আমরা যেটাকে বলবো আরকি। বাট এখন যা হচ্ছে এই যে বললাম, আপনি বললেন যে মিটিং হয়েছে গতকালকে বা পরশু আবার হবে। আমি এদের প্রতিক্রিয়াতে কোনো মানে মানে বিশ্বাস রাখি না। এদের প্রতিক্রিয়া আমি পাত্তাও দিচ্ছি না। কারণ এরা সবই সোল্ড। আপনি যা দেখছেন তা কিন্তু ঘটছে না। আর যা ঘটছে তা আমরা কিন্তু দেখতেছি না। তো আমি যেটা বলবো আপনার বর্তমান সেনাবাহিনী এ এরা জাস্ট সোল্ড, কমপ্লিটলি সোল্ড। তো এরা হয়তো নিজের যান বাঁচানোর জন্য মিটিং-ফিটিং করতেছে বাট এগুলা কোনো ইফেক্টিভ কোনো কিছু হবে বলে আমি মনে করি না। এই যেমন আজকে যেভাবে নাহিদ বলছে যে এদেরকে গ্রেপ্তার অরিজিনালি দেখবেন এরা গ্রেপ্তার হচ্ছে। এবং তখনই হয়তো তারা এক্সপেক্টেড প্রতিক্রিয়া করবে যখন কোনো একটা ফাঁসির রায় হবে। মিলাদ ভাই যেটা বললেন যে তারা চাচ্ছে একটা রায় পর্যন্ত যাইতে। মানে রায় স্টেজ পর্যন্ত তারা যাইতে চায়। তারপরে তারা হয়তো দেখতে চায় যে আসলে মুভমেন্টটা কি হয়। তারা দেখতে চাচ্ছে। কিন্তু এই বাংলাদেশ কমপ্লিটলি এখন রান বাই মানে এই যে বললাম যে সেনাবাহিনী বিশেষ করে আর্ম ফোর্সেস কমপ্লিটলি কন্ট্রোল বাই পাকিস্তান এবং এটার প্রমাণ আপনারা দেখেছেন। তো আপনি যেটা বলেন যে প্রতিক্রিয়া দেখবেন, প্রতিক্রিয়া দেখে লাভ নাই। আমরা আমাদের কাজ করে যেতে হবে। এজন্য অ্যাক্টিভিস্ট মানে দৃষ্টিতে আমি যেটা মনে করি যে সেনাবাহিনী কি প্রতিক্রিয়া দিল বা কি দেখাবে বা কি দেখালো এগুলাতে আমাদের নজর দেওয়া উচিত না। আমাদেরকে ধরে নিতে হবে যে কমপ্লিটলি কম্প্রোমাইজ, কমপ্লিটলি সোল্ড। তো এদের প্রতিক্রিয়া আমাদের কিছু যায় আসে না। আমি এইভাবে আপনাকে মানে আপনার প্রশ্নের জবাবটা দিতে চাই আরকি আসলে। তাহলে আপনারা এজ এ অ্যাক্টিভিস্ট আপনারা কি করছেন বা কি করবেন বা পরিকল্পনাটা কি? এই যে এর অ্যাক্টিভিস্ট এই যে আপনার সাথে কথা বলছি এটা আমার অ্যাক্টিভিজমের একটা পার্ট মনে করেন। এবং আমাদের কাজ মানে এজ এ অ্যাক্টিভিস্ট আমার পার্সোনাল আমি যদি আমার কাজ মানে এজ এ পারসন সুশান্ত আমি যদি বলি, আমার কাজ হলো এডুকেট করা মানুষকে। মানে কি ঘটছে জিনিসগুলা বলা, বুঝানো, বলানো।
যেমন আপনি দেখবেন আমি কিন্তু বলছি, আমি মনে হয় ১ম এ বলছিলাম যে ৫ জন উপদেষ্টা একদম বাই নাম্বারিং ৫ জন উপদেষ্টা জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলছে, তারা যোগাযোগ রাখতেছে এবং তারা চাচ্ছে যে মানে নেত্রীকে বুঝাইতে যে আমরা আসলে আপনারই লোক, হ্যাঁ? আপনি কি চান বলেন, হ্যাঁ? আমরা ভুল হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন যে ১ম দিকে অনেকে বলছিল যে আমি হয়তো মানে ধাপ্পা মারতেছি। ঠিক আছে? পরে কিন্তু দেখছেন এদের মুখ থেকে কিন্তু কথাগুলো আসছে। এখন এদের মধ্যে এখন দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে যে কে আসলে নেত্রীর সাথে যোগাযোগ করছে, কে করে নাই। তো আমার কাজ হলো তথ্যগুলো দেওয়া, মানুষকে বলা। ১ম দিকে মানুষ নিতে পারে না। হ্যাঁ, দুঃখজনক। পরে কিন্তু আস্তে, আস্তে কিন্তু নিচ্ছে। এবং এটা কিন্তু এখন মোটামুটি সবাই জানে যে উপদেষ্টারা নেত্রীর সাথে যোগাযোগ করতেছে এবং তারা হাত পায়ে ধরে মাপ চাচ্ছে এবং বলতেছে যে আমি কিন্তু আপনার লোক, আমি আছি, আপনি বলেন কিভাবে কি চান। এবং দেখবেন ভেরি সুন আপনি হয়তো কল রেকর্ড গুলো হয়তো বের হয়ে যাবে। অপেক্ষা করেন। তো আমার কাজ হলো এদিন অ্যাক্টিভিটির দৃষ্টিতে কি ঘটছে, অরিজিনালি কি ঘটছে এটা বলা। আমি যতটুকু জানি, অনেকে তো অনেক কিছু জানে না। তো না জানার ফলে কিন্তু মানুষ ভুল করে। তো আমার কাজ হলো মানুষকে জানানো, বলানো এবং বলা। এবং এই যে আপনার সাথে কথা বলা এটাও একটা পার্ট। তো আমরা বসে নাই। তো দা এবং অনেকে বলে কি? অনেকেই বলে যে আপনাদের কাছ থেকে অনেক বেশি গুজব আসে কিংবা আপনাদের কাছ থেকে তথ্যগুলি কিংবা ঘটনাক্রম এমনভাবে প্রকাশিত হয়ে যায় যে অনেক সময় অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। এইটা আমি আপনাকে বলি। মানে রাজনীতি মিল্লাত ভাই আমার চেয়ে ভালো বলতে পারবে যেহেতু মিল্লাত ভাই, রাজনীতি কিন্তু ঘরে বসে করার মতো জিনিস না। মানে আপনি আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা দেখবেন টু শব্দ করে না। তাদের ফিলোসফি হলো যে আমরা লুকাইয়া করবো সবকিছু। কিন্তু পলিটিক্স লুকাইয়া হয় না। পলিটিক্স আপনাকে বলতে হবে, বুঝাইতে হবে কি এবং আমরা কিন্তু এই যে গুপ্ত রাজনীতি তো করি না। আওয়ামী লীগ যা করে বলে কয়ে মানে আগেই বলেই করে। আমরা লুকায়ে কোনো কিছু করি না। ঠিক না? তো আপনি যেটা বললেন যে বাস্তবায়ন করা সম্ভব হয় না। তো obviously আমরা ধরেন কিছু, কিছু বিষয় বলার জন্যই বলতে হয়। বলতে হয় কেন? কারণ আমরা বলে কয়েই করি। আমরা ওই গুপ্ত রাজনীতি করি না। আর রাজনীতিতে ঘরে বসে কিছু রাজনীতি হয় না। আমাদের কিছু পলিটিশিয়ান আছে, তারা মনে করে যে আমি টু শব্দ করব না। আমি বলি এটাকে বলে মানে আমাদের সিলেটের ল্যাঙ্গুয়েজে বলে আরকি। শব্দটা হলো গুপসি রাজনীতি। মানে ঘরে বসে রাজনীতি। মহিলাদের মতো রাজনীতি। মানে ওই খালি খানাখানি রাজনীতি। কিন্তু আওয়ামী লীগ খানাখানি রাজনীতিতে পছন্দ করে না। আওয়ামী লীগ যা করে স্ট্রেইট ফরওয়ার্ড। আমাদের লুকানোর তো কিছু নাই। আমি একটা মিছিল করবো, আমি বলেই করবো। ওর অসুবিধা কি? ইয়েস, অমুক দিন আমাদের মিছিল আছে, অমুক দিন আমাদের এই প্রোগ্রাম আছে, অমুক দিন আমরা এই দেয়াল লিখন করবো। হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি লুকাই কেন করবো? মানে কিন্তু আমাদের কিছু নেতা কিন্তু এই পলিসি মেইনটেইন করে, তারা মনে করে যে আমি টু শব্দ করবো না, শুধু খানাখানি করবো। এই মিল্লাত কি অবস্থা, কেমন আছো ভাই? এই কিন্তু ওপেন আসবে না। ঠিক আছে? দ্যাট ইজ আওয়ার মেইন প্রবলেম। আমরা কিন্তু জানি ভাই, আপনি গত ১৪ মাসের ইতিহাস দেখেন। এই যে মিল্লাত ভাই আসছেন, কথা বলতেছেন। উনি একজন এমপি ছিলেন, জেলা আওয়ামী লীগের টপ নেতা ছিলেন, কেন্দ্রীয় ওতে ছিলেন। তো উনি তো আসতেছেন, কথা বলতেছেন। কিন্তু উনার সমসাময়িক অনেক নেতা কিন্তু আছে। তারা কিন্তু কোথাও দেখবেন না। কিন্তু আপনি কি জানেন তাদের ফোন কিন্তু বন্ধ হয় না। কানাকানি শুধু। এই অমুক এইটা বলছে, তমুক এইটা বলছে। কিন্তু তাদেরকে বলেন আপনি প্রোগ্রামে ডাকেন, আসবে না। কেন আসবে না জানেন? কারণ তার ব্যবসা আছে দেশে। কারণ আপনার প্রোগ্রাম আসলে তার ব্যবসা নিয়ে টান পড়বে। সো এই গুপ্তি রাজনীতি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ যা করে স্ট্রেইট ফরওয়ার্ড। আমরা বলে করি। লুকানোর কিছু নাই। আমরা তো শিবির না। এই যে সাদেক কায়েম একসময় দেখছিলাম যে ওই ছাত্রলীগের মিছিল করে। তো আমরা তো এইটা না। আমরা যা করি তা করি। ঠিক আছে? লুকানোর কিছু নাই। তো আপনি যেটা বললেন যে আমাদের কারণে অনেক কিছু ফাঁস হয়ে যায়। আরে বাবা, আমি তো রাজনীতি করি। রাজনীতিবিদদের কাজ তো লুকায় রাখা না কোনো কিছু। রাজনীতিদের কাজ হলো বলা এবং আমরা বলে করি। সিম্পল পলিসি। মানে এই যে কানাকানি রাজনীতি করি না আমরা। মানে আওয়ামী লীগ বিশ্বাস করে না। ইয়েস, আমাদের কিছু নেতৃবৃন্দ আছে যারা এটা বিশ্বাস করে কানাকানি রাজনীতি। আমি মনে করি তাদেরকে এটা থেকে বের হয়ে আসা উচিত।